পদ্মার ওপারে তথা শুধু গোপালগঞ্জ জেলায় এক আওয়ামী লীগ রাজনৈতিক দল নাই। আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আছে, যারা বিভিন্ন রাজনৈতিক মঞ্চে উঠে নিজেরা জনগণের জন্য রাজনীতি করে, দেশের জন্য রাজনীতি করে, এমন বড় বড় লেকচার ফুটায়। সে সকল রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, 16 তারিখে যখন সেনাবাহিনী গোপালগঞ্জের নিরস্ত্র বাঙালির উপর গুলি চালালো, আমার গোপালগঞ্জের 11 জন ভাইকে নির্দয়ভাবে হত্যা করলো, পিটিয়ে রাস্তার উপর শোয়াইয়া তার গলার মধ্যে পাড়া দিয়ে আবার গুলি করে তাকে হত্যা করেছে। সশস্ত্র বাহিনী কর্তৃক নিরস্ত্র বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে। যে হত্যাযোগ্য নির্মমতা দেখলে কোনোভাবেই আমার কাছে মনেই হয়নি একে আমার বাংলাদেশের সেনাবাহিনী, একে আমার বাংলাদেশ, যাদেরকে নিয়ে আমি গর্ব করতাম, তাদেরকে নিয়ে আমি ভূয়সী প্রশংসা করতাম, যাদের বিষয়ে কথা আসলে যাদের দেখলেই আমি বুকে হাত দিয়ে বলতাম আমার এই বাহিনী শান্তিরক্ষা মিশনে অংশ নেয়, শুধু বাংলাদেশ না বিশ্বের বিভিন্ন দেশে শান্তি ছড়ায়। কিন্তু গোপালগঞ্জের ওই সকল ছবি ফুটেজ দেখার পরে আমার কাছে প্রশ্ন এসেছিল, আমার কাছে প্রশ্ন জেগেছিল, এ কি আমার দেশের সেনাবাহিনী নাকি পাক বাহিনী? আমি কি আমার দেশের সেনাবাহিনীকে দেখতেছি নাকি পূর্ব পাকিস্তানের সেই মিলিটারিকে দেখতেছি? এমন নানান প্রশ্ন আসছিল। আমি তখন জেলের মধ্যে ছিলাম, যখন সর্বপ্রথম আমার কাছে জানতে পারি যে গোপালগঞ্জের সেনাবাহিনী হেলিকপ্টার থেকে গাড়ির মধ্য থেকে গুলি করে ঘরের মধ্যে গুলি করেছে, নিরস্ত্র বাঙালির বুকের উপর গুলি চালিয়েছে, তখন আমি তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম। আমাকে এক প্রশ্ন করছিল, ভাই সেনাপ্রধান নাকি আপনাদের নিকটস্থ লোক, আপনাদের নিকটস্থ জেলার লোক? তখন আমি বলেছিলাম আসলে সেনাবাহিনীর তো বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন পয়েন্ট থাকে, খোঁজ নিয়ে আগে জানতে হবে এই বিষয়ে সেনাপ্রধান কিছু জানেন কি না, তার নির্দেশে গুলি চালানো হয়েছে কি না। অপেক্ষা করতেছিলাম। এরই মধ্যে আল্লাহ আমাকে জামিনের সুব্যবস্থা করেছেন, আমাকে বের করেছেন। ISPR এর মাধ্যমে জানতে পারলাম সেনাবাহিনী বলতেছে তারা সেখানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কোনো নিকটস্থ কোনো নির্দিষ্ট কোনো দলের পক্ষ না নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ করেছেন। তারা সেখানে কোনো মারণাস্ত্র ব্যবহার করে নাই। পত্রিকায় আসা যে সকল 5 জন ব্যক্তির হত্যার বিষয়ে খবর এসেছে, তারা কোনো রাজনৈতিক দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তারা কেউ শ্রমিক, কেউ লেবার, কেউ টাইলস মিস্ত্রি, কেউ রিক্সা চালক, তারা কখনো কোনো রাজনীতি করে নাই। প্রশ্ন আসছে যে সকল দেশদ্রোহী আল বদর আল শামসের বাচ্চারা গোপালগঞ্জের মাটিতে গিয়ে বঙ্গবন্ধুকে অবমাননা করার কথা বলছে, যে সকল আল বদর আল শামসের বাচ্চারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে তারা গিয়েছিল বঙ্গবন্ধুর কবর ভাঙার জন্য। 32 নম্বর বাড়ি ভাঙা হয়েছে সেনাবাহিনীর সামনে, 32 নম্বর বাড়িতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীর সামনে। সারা বাংলাদেশে ব্যাপী যেভাবে মব জাস্টিসের শিকার হয়েছে সেগুলো সমস্ত সেনাবাহিনীর সামনে। সেনাপ্রধান গত 5ই আগস্ট তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, আজ থেকে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার, আজ থেকে সারা দেশের জনগণের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর। কিন্তু তার পরবর্তীতে 7 মাসের মধ্যে সারা দেশে প্রায় 2177 জন নিরস্ত্র বাঙালিকে মব জাস্টিসের শিকার করে তাদের হত্যা করা হয়েছে, মব ভায়োলেন্সের শিকার হয়েছে তারা। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আমার গোপালগঞ্জে অসংখ্য মানুষ রাজনীতি করে বিভিন্ন দলে, তারা বলে আমরা জনগণের জন্য রাজনীতি করি। আরে তোদের মুখের উপর গু নিক্ষেপ করবো, তোদের মুখে ঝাড়ু দিয়ে পিটানো উচিত। তোরা এতটা নেমুখ খারাম, তোরা এতটা মুনাফিকের বাচ্চা, তোরা এই পদ্মা সেতু পার হয়ে তোরা রাস্তার এই পাড়ার ওপার যাস, 3 ঘন্টার মধ্যে ঢাকায় এসে শেখ হাসিনার গোষ্ঠী উদ্ধার করিস। আজকে যে নিরস্ত্র বাঙালিকে হত্যা করা হয়েছে তারা তো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, তাহলে তোদের পক্ষ থেকে কোনো একটা বিবৃতি এখন পর্যন্ত পাওয়া যায় নাই। গোপালগঞ্জে ঘরে ঘরে দেখা যায় মানবাধিকার কর্মী, বড় বড় সাংবাদিকের অভাব নাই, মানবাধিকার কর্মীর অভাব নাই। কয়জন জনগণের পক্ষ নিয়ে উল্টা দেখছে কিছু কিছু মানবাধিকার কর্মী তারা হাত জোর করে ক্ষমা চাইতেছে। কেন ক্ষমা চাইতেছে? কারণ গোপালগঞ্জের সাধারণ মানুষ ঘরে থাকতে পারতেছে না, পুলিশ তাদেরকে তাড়া করতেছে। 17টা 18টা পর্যন্ত মামলা হয়েছে, কয়েক লক্ষাধিক 50,000-এর উপরে আসামি করা হয়েছে। এর চাইতে ভালো আসামি করা গোপালগঞ্জ গং দিয়ে দেওয়া উচিত। আর সেজন্য তারা ক্ষমা চায় মানবাধিকার কর্মী দেওয়া বাচ্চারা, ওই সকল নেমুখ খারামের দল, মুনাফেকের দলেরা তারা ক্ষমা চায় যেটা হয়েছে এটা। আরে সেদিন যে সকল গোপালগঞ্জের মানুষ তারা যখন আমার ভাইরা আল বদর আল শামসের বাচ্চাদের উপর যে আক্রমণাত্মক অবস্থা হয়েছিল, কেন হয়েছিল? ওরা গোপালগঞ্জের মাটিতে কী স্লোগান দিয়েছিল? বঙ্গবন্ধু মুর্দাবাদ। তার কবর ভাঙতে যাবে আর তার নিশ্চুপ বসে থাকবে গোপালগঞ্জের মাটিতে? এটা কখন হয়ে? জিয়াউর রহমান সাহেব তিনি গোপালগঞ্জকে ধানের খেত দিয়ে পালিয়ে আসছিল, এরশাদ গোপালগঞ্জকে পালিয়ে আসছিল, তারেক রহমান তিনি বলছিলেন তিনি কবর জিয়ারত করতে যাবেন, তাই তিনি সুন্দরভাবে কবর জিয়ারত করতে গিয়েছিলেন।
আর এই আলবদর আশরামসের বাচ্চারা গোপালগঞ্জে কি সুরসুরি দিয়ে যে অঘটন ঘটাইছে তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করতেছেন না। নিরস্ত্র বাঙালিকে সেনাবাহিনী গুলি করে হত্যা করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন না। উল্টা সাধারণ মানুষকে আজকে হয়রানি করতেছে। সাধারণ মানুষ গোপালগঞ্জে যে সকল তারা রাজনীতির সাথে জড়িত না তাদেরকে হয়রানি করতেছে। আমার ভাইয়েরা রাতের বেলা নৌকাতে ঘুমাচ্ছে, সেই ছবি দেখতেছি, ছবি পাঠাচ্ছে, ছবি পাচ্ছি। আমার ভাইয়েরা বাসায় ঘুমাতে পারতেছে না। পুরুষ শূন্য গোপালগঞ্জের প্রতিটা গ্রাম, প্রতিটা উপজেলা, প্রতিটা থানা, প্রতিটা ওয়ার্ড। সেই বিষয়ে আপনারা প্রতিবাদ করেন। আপনারা উল্টা ক্ষমা চাইতেছেন যে আমরা যা করছি আমরা ভুল করছি। আমাদের গার্জিয়ান নেই গোপালগঞ্জে, গার্জিয়ান খুঁজতেছেন। আর এক একজন এক এক জায়গা থেকে গার্জিয়ান, যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন। আর একটা মুনাফেকের বাচ্চা, এক কি বলে ওই মিথ্যুক, এক কি ওটার নাম ভুলে গেছি গা, গোপালগঞ্জে 3 ভাগে না 4 ভাগ করে দাও। আশিস গোপালগঞ্জ 4 ভাগ করতে। একবার তো কি বলে ওই যে সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে ঢুকে পালাইছিস। আজকে আমার আফসোস হয় এই সকল মুনাফেকের বাচ্চা জন্য, আমার ভীষণ আফসোস হয়। এদের পরিণতি লাস্টে কতটা ভয়ঙ্কর হবে, কতটা কি পরিণাম হবে সেই জিনিসটা চিন্তা করে ওই সকল রাজনৈতিক দলের সাধারণ মানুষের বয়কট করা উচিত গোপালগঞ্জ জেলা থেকে। যারা বুক ফুলিয়ে বলে আমরা জনগণের জন্য রাজনীতি করি তাদের মুখে ঝাড়ু দিয়ে পিটানো উচিত, তাদের ঝাড়ু নিক্ষেপ করা উচিত। কেন তারা প্রতিবাদ করছে না? গোপালগঞ্জে আজকে এই সরকার যেভাবে গোপালগঞ্জে অত্যাচার নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, তার বিরুদ্ধে তারা কেন সোচ্চার হচ্ছে না? আমি দক্ষিণবঙ্গের অন্য জেলার সাধারণ মানুষের কাছে জোর দাবি জানাবো, মোনাফেকি করেন না, গাদ্দারি করেন না। মোনাফেকের শাস্তি দুনিয়াতে যদি আপনি বেঁচেও যান, আখেরাতে কিন্তু আপনাকে অবশ্যই ভয়ঙ্করভাবে পরিণতি ভোগ করতে হবে। আপনারা ওদের পক্ষ নিয়েন না, ওদের সাথে মতভেদ মানে হতে চাইেন না, ওদের সাথে একত্রতা প্রকাশ করেন না। এই গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম, এই গোপালগঞ্জে সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির জন্ম, এই গোপালগঞ্জের মাটিতে পীর আউলিয়া, অনেক বড় বড় আল্লাহর ওলি আউলিয়ার দেশ। আর সেই গোপালগঞ্জে ভাগে ভাগ করতে আসছে আর এক মুনাফিকের বাচ্চা আমির হামজা। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আখির জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।